এখানে এমন একজনও নাই যে এই দিবসগুলো নিয়ে জীবনে চাকরি পরীক্ষা কিংবা অ্যাডমিশনে কনফিউশনে ভুগবে না বা ভুগে। সো আজকের ভিডিওতে এমন 20টা দিবস নিয়ে কনফিউশন দূর করাবো, খুবই পেঁচালো। যাদের আমি এই কনফিউশন দূর করতে না পারবো, 1 সেকেন্ডে প্রত্যেককে আমি 5 লাখ না 10 লাখ টাকা করে জরিমানা দিব এই ভিডিওতে, যদি আমি না বুঝাতে পারি, কনফিউশন না দূর করতে পারি। প্রথমত সংবিধান দিবস 4 নভেম্বর, এখানে একটা কনফিউশন আছে। যেমন 12 অক্টোবর, 4 নভেম্বর এবং 16 ডিসেম্বর। আমরা জানি যে এই যে সংবিধানটা, এটা গণপরিষদের কাছে উত্থাপন করা হয় 12 অক্টোবর এবং গণপরিষদ এটাকে সিগনেচার দিয়ে দেয় বা বলে দেয় ঠিক আছে সংবিধান 4 নভেম্বর, এবং ফাইনালি এই সংবিধান কার্যকর হয়, সংবিধান প্রকাশ হয়, সংবিধান সবার সামনে চলে আসে ফাইনালি, সেটা কিন্তু 16 ডিসেম্বর। কিন্তু সেই 16 ডিসেম্বরটা সংবিধান দিবস আমরা সবাই ভাবি বা অনেকে ভুল করে বসি, কিন্তু না, যেদিন গণপরিষদ সাইনটা করে সেদিনটা হচ্ছে সংবিধান দিবস, এই 4 নভেম্বর। 16 ডিসেম্বর না, 16 ডিসেম্বর কিন্তু এই একই দিকে সংবিধান বের হয়ে যায় এবং গণপরিষদের আর কাজ কি, গণপরিষদ বিলুপ্ত হয়ে যায়। কিন্তু সেই 16 ডিসেম্বর সংবিধান দিবস না হয়ে হয়েছে 4 নভেম্বর, কনফিউশন। দ্বিতীয়ত 6 দফা দিবস। আমরা জানি 6 দফা প্রথম যে অনুষ্ঠানটা হয় 5 এবং 6 ফেব্রুয়ারি 1966 সালে লাহোরের যে অধিবেশনে বঙ্গবন্ধু 6 দফা পেশ করেন। মূলত 5 ফেব্রুয়ারি তিনি 6 দফা দাবি পেশ করেন। এরপর তার সাথে ওই যে বিভিন্ন বিরোধী দলগুলোর মাঝখানে বিভিন্ন কনফিউশন হয়, বঙ্গবন্ধুকে দেশদ্রোহী বলে। বঙ্গবন্ধু তারপর ওই সভা বর্জন করে পুস্তিকা রচনা করেন এবং 23 মার্চ 1966 আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি পেশ করেন। এখানে 6 দফা দাবি পেশ করেন বললে হবে 5 ফেব্রুয়ারি, আর আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি বললে হবে 23 মার্চ। এই জায়গাটা তো অনেক ভুল করে, আনুষ্ঠানিক শব্দটা দেখে না। কনফিউশন এইটা না, কনফিউশন হচ্ছে 6 দফা দিবস কবে, যেদিন 6 দফা পেশ করছে 5 ফেব্রুয়ারি ওই দিনই হওয়ার কথা না। 6 দফা দিবস হচ্ছে 7 জুন, কারণ 1966 সালে এই 7 জুন 6 দফা দাবির পক্ষে ঢাকায়, বিশেষ করে নারায়ণগঞ্জে অনেক ব্যাপক আন্দোলন গড়ে তোলে এই দেশের ছাত্র জনতা। সেই আন্দোলনে পাকিস্তানিরা গুলি করার ফলে এই দেশের কিন্তু 11 জনের মতো মানুষ মারা যায়। ওই দিনটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য 5 ফেব্রুয়ারি না, এই 7 জুনকেই 6 দফা দিবস বলা হয়। অনেকে আমরা পড়ি 5 ফেব্রুয়ারি 6 দফা দিবস, কেন? কারণ 5 ফেব্রুয়ারি তো 6 দফা দাবি পেশ করছে, এটা একটা ভুল হয়ে যায়। তারপরে পতাকা দিবস, খেয়াল করেন পতাকা দিবস কি, 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসম আব্দুর রব তার নেতৃত্বে ডাকসুর ভিপি ছিলেন, আমাদের প্রথম মানচিত্র খচিত যে পতাকা রয়েছে সেটা উত্তোলন করা হয়, দেশের প্রথম পতাকা উত্তোলন। তাই এই 2 মার্চকে পতাকা দিবস বলা হয়। কিন্তু পতাকা উত্তোলন দিবস কিন্তু 2 মার্চ না, সেটা হচ্ছে 23 মার্চ। আমরা জাতীয়ভাবে কিন্তু এগুলো পালন করি। 23 মার্চ হচ্ছে পতাকা উত্তোলন দিবস আর 2 মার্চ হচ্ছে শুধু পতাকা দিবস। এখন 23 মার্চে কি এমন হয়েছে ভাই? এই 23 মার্চেই আমরা আগে পাকিস্তানের পতাকা উত্তোলন করতাম, সেইটাকে তোয়াক্কা না করে আমরা যখন স্বাধীনতার এই মার্চ মাস থেকে তো স্বাধীনতার দিকে সব থেকে বেশি আমরা এগিয়ে যাই এই সময়টাতে। সো 2 মার্চ হচ্ছে পতাকা দিবস, কিন্তু পতাকা উত্তোলন দিবস বঙ্গবন্ধু পল্টনের ময়দানে এই পতাকা উত্তোলন করেন একদম 23 মার্চ, ওইটাকে বলা হয় পতাকা উত্তোলন দিবস, পাকিস্তানকে বৃদ্ধাঙ্গুল দেখানোর জন্য। আর 2 মার্চ ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তোলন করে পতাকা, এটাকে বলা হয় পতাকা দিবস, এটাকে বলা হয় পতাকা উত্তোলন দিবস। উত্তোলন দেখতে হবে, এটা সবার ভুল হয়, প্রত্যেক বছর চাকরি পরীক্ষাটা আসে কিন্তু বা অ্যাডমিশনে আসে। এরপর মুজিবনগর দিবস। ভাই মুজিবনগর যে সরকার বা অস্থায়ী সরকার, বিপ্লবী সরকার, প্রবাসী সরকার, আমি যাই বলি, যখন বঙ্গবন্ধুকে 26শে মার্চ ধরে নিয়ে যায় পাকিস্তানিরা, এরপর মুক্তিযুদ্ধটাকে তো সুন্দর করে পরিচালনা করতে হবে, তাই না? তাই কিন্তু ওই যে মুজিবনগর সরকার হয়, তাজউদ্দিনরা করে, তারপর নজরুলরা করে। তো ওনাদের এই যে মুজিবনগর সরকার, এটা হয় 10 এপ্রিল 1971 সালে। কিন্তু ওইটার শপথ গ্রহণ করা হয় সরকারের, আমরা সবাই জানি যে মেহেরপুর, বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলা রামরুকাননে যে জায়গা ছিল, তো সেটা কিন্তু শপথ গ্রহণ করা হয় কিন্তু 17 এপ্রিল। তাইলে এখানে 10 এপ্রিল, যদিও 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়, কিন্তু না, যেদিন শপথ গ্রহণ করা হয় ওইটাকে বলা হয় মুজিবনগর দিবস। অনেকে ভাবে মুজিবনগর সরকার মানে কমন সেন্স দিয়ে, যখন তার কমন পড়ে না সে তখন কমন সেন্সকে কাজে লাগাইয়া ভাবি যে 10 তারিখ তো যেহেতু হয়েছে তাহলে 10 এপ্রিল মুজিবনগর দিবস, কিন্তু কমন সেন্স কাজে লাগায় সে সেন্সলেস হয়ে যায় যখন দেখে যে উত্তরটা ভুল। যেদিন শপথ সেদিনই কিন্তু মুজিবনগর দিবস। তারপরে জাতীয় কর দিবস। দেখেন, একটা হচ্ছে কর
আর একটা হচ্ছে আয়কর। পার্থক্যটা হচ্ছে কর কি, কর এরকম হইতে পারে যে আমরা যে ভ্যাট দেই, ভ্যাট VAT, ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স, এটা কোথায় দেই? একটা চিপস কিনলাম, একটা ফ্রুটও কিনলাম, সেখানে কিন্তু কিছু ভ্যাট কেটে নেয় সরকারের, ওইটা কিন্তু প্রত্যক্ষ কর না, ওইটা হচ্ছে পরোক্ষ কর, অন্য কিছুর মধ্য দিয়ে আমার থেকে সরকার ট্যাক্স দেয়, তো এটা একটা করের অন্তর্ভুক্ত। ওই কর দিবস কিন্তু হচ্ছে 30 অক্টোবর, খেয়াল করবেন। আর যদি বলে আয়কর দিবস, এইখানেও একটা বিরাট কনফিউশন, 15ই সেপ্টেম্বর নাকি 30 নভেম্বর, এটা আমরা অনেকেই জানি না। খেয়াল করবেন 2008 সাল থেকে 2015 সাল অবধি যে অর্থ বছর গিয়েছে, যে বাজেটের সময়টা গিয়েছে, ওইটাকে NBR, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এই তখন ছিল 15 সাল পর্যন্ত ছিল, এই 15ই সেপ্টেম্বর ছিল কি দিবস? আয়কর দিবস। 15 সাল 15 সেপ্টেম্বর। কিন্তু 2016-17 যে অর্থ বছর, সেখান থেকে শুরু করে এই বর্তমানে এই 15 সেপ্টেম্বর কিন্তু আর কর দিবস না, বর্তমানে 30 নভেম্বর হচ্ছে আমাদের আয়কর দিবস। তাই এইটা হচ্ছে ফাইনাল। অনেকে ওই যে আগের বই পড়ার কারণে কিংবা ওই যে জানে না বা বইগুলো আপডেট করে নাই, আমি বিভিন্ন জায়গায় গুগলে দেখছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন বই দেখছি, এইটাই দেওয়া আছে, এইটাই দেওয়া আছে। এবার আসি সড়ক হত্যা দিবস ও নিরাপদ সড়ক দিবস, আমরা গুলাই ফেলি। এই সড়ক হত্যা দিবস হচ্ছে 11 ফেব্রুয়ারি। আমরা জানি যে একটা ছেলে মারা যায় এবং তারপর ব্যাপক আন্দোলন হয়, যে কারণে কিন্তু এই সড়ক হত্যা দিবস 11 ফেব্রুয়ারি। আর নিরাপদ সড়ক দিবস হচ্ছে 1993 সালের এই 22 অক্টোবর জাহানারা কাঞ্চন, যিনি কিন্তু ইলিয়াস কাঞ্চনের স্ত্রী, উনি মারা যান। এরপর থেকে কিন্তু শুরু হয় নিশ্চা, এই নিশ্চা নিরাপদ সড়ক চাই আন্দোলন, যেটার প্রধান কিন্তু আমাদের বাংলাদেশের যিনি অভিনয় শিল্পী, যার নাম হচ্ছে ইলিয়াস কাঞ্চন, এবং তিনি কিন্তু দায়িত্ব পালন করছে। সো নিরাপদ সড়ক দিবস হচ্ছে 22 অক্টোবর, ওই যে জাহানারা কাঞ্চন মারা যায় ওই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। আর সড়ক হত্যা দিবস তো 11 ফেব্রুয়ারি। এইবার 69-এর গণঅভ্যুত্থানের কথা শুনি নাই আমরা কেউই নাই। 1968 সালে যখন বঙ্গবন্ধু সহ মোট 35 জনকে কারাগারে নিয়ে যাওয়া হয় আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়ার মধ্য দিয়ে, তখন কিন্তু 69-এর দিকটাতে পুরো দেশ একদম উত্তাল ছিল। সেই সময়টাতে ছাত্রনেতা শহীদ আসাদ তিনিও কিন্তু মারা যান। তিনি মারা যান 20 জানুয়ারি। আর এই গণঅভ্যুত্থান দিবস কিন্তু 24 জানুয়ারি। ব্যাপারটা খেয়াল করেন, ছাত্রনেতা আসাদ আর গণঅভ্যুত্থানের মাঝখানে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। অনেকে যারা আমরা একটু কম পড়ি বা আমাদের মনে থাকে না, ভাবি যে আসাদ যেদিন মারা গিয়েছে ওইটাকে স্মরণীয় রাখার জন্যই হয়তো গণঅভ্যুত্থান দিবস হচ্ছে 20 জানুয়ারি। কিন্তু 20 জানুয়ারি শহীদ আসাদ দিবস, আর অ্যাকচুয়ালি গণ অভ্যুত্থান দিবস কিন্তু 24 জানুয়ারি। এই ব্যাপারটা নিয়ে অনেকের কনফিউশন। তারপরে জাতীয় দিবস ভার্সেস স্বাধীনতা দিবস। আমরা জানি আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর, স্বাধীনতা দিবস হচ্ছে 26 মার্চ। কিন্তু এই স্বাধীনতা দিবসের 26 মার্চ যে আমাদের জাতীয় দিবস, এইটা আমরা অনেকেই জানি না। যদি আসে জাতীয় 26 মার্চ কি দিবস, আরে অপশন খুঁজে পাই না, কিন্তু ভাই এটা আমাদের জাতীয় দিবস। এরপরে জাতীয় দিবসের সাথে আমি একটা শব্দ অ্যাড করে দিলাম, জাতীয় ঐতিহাসিক দিবস। এইটা অ্যাড করলেই উত্তর হয়ে যাবে 7 মার্চ। আর 7 মার্চে কি হয়? বঙ্গবন্ধু 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ, ওই দিনটাকেই বলা হয় জাতীয় ঐতিহাসিক দিবস। কোনো ভাষণ দিবস বা জাতীয় ভাষণ দিবস এরকম না, তাই আমরা ধরতে পারি না প্রশ্নটা। তো জাতীয় ঐতিহাসিক দিবস কিন্তু 7 মার্চ, আর জাতীয় দিবস হচ্ছে 26 মার্চ। ওকে, তারপর শহীদ দিবস ভার্সেস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেখেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, এটা আমরা সবাই জানি। বিশ্ব আমাদেরকে এই দিন বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। কিন্তু এইটাই যে আমাদের শহীদ দিবস, আমরা ভুলে যাই। শহীদ দিবস মানে মনে করি যে আমাদের 16 ডিসেম্বর, ওই দিন অনেকে শহীদ হয়েছে, শহীদের বিনিময়ে আমরা এটা পাইছি, অনেককে আমি দেখেছি। কিন্তু এই শহীদ দিবসও কিন্তু এই 21 ফেব্রুয়ারি, যারা 52 সালের প্রেক্ষাপটে যারা শহীদ হয়েছে, ভাষা শহীদ। সো এটা আমরা মাথায় রাখবো। তারপর প্রথম রাষ্ট্রভাষা দিবস, এটা দেখার পর যারা না জানে 100% তারা দিয়ে দেবে 21 ফেব্রুয়ারি। কারণ রাষ্ট্রভাষা মানেই কি? রাষ্ট্রভাষা মানে কিভাবে যে বাংলা ভাষা হচ্ছে 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস না। প্রথম রাষ্ট্রভাষা দিবস বা রাষ্ট্রভাষা দিবস কিন্তু 11ই মার্চ। খেয়াল করেন তো 1948 সালের 23 ফেব্রুয়ারি যখন পাকিস্তানের প্রথম গণপরিষদের অধিবেশন বসে, পাকিস্তানিরা বলতেছে উর্দুই হবে রাষ্ট্রভাষা। আমরা বলছি না ভাই, উর্দু না, উর্দুর পাশাপাশি বাংলাও রাখো। 56% মানুষ আমরা বাংলায় কথা বলি। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্তের নাম মনে আছে না? তিনি কিন্তু দাবি উত্থাপন করেন, পাকিস্তানিরা মানে নাই। তো ওই ফেব্রুয়ারির পরে আসলো মার্চ মাস। এই যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এই সংগঠনগুলো হয় এই প্রেক্ষাপটেই। আমরা জানি তমুদ্দুন মজলিস গঠিত হয় এই সময়টাতে। তো এই 48-এর এই দেখতে দেখতে যখন পাকিস্তানিরা মানছে না, আমাদের এই দেশের তরুণ বিভিন্ন রাজনীতিবিদ, শিক্ষক, তারা এই 11ই মার্চ
পুরো দেশে, ঢাকা তথা পুরো দেশে একটা মার্চ করে, সবাই বেরিয়ে যায়, পুলিশও এক সাইডে পুরো সিরিয়ালে দাঁড়ায় থাকে। এই 2024 সালে আমরা এরকম ঘটনা দেখেছি। তো ওই যে 48-এর 11ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় ভাষার জন্য বেরিয়ে যায়, ওই দিনটাই হচ্ছে প্রথম রাষ্ট্রভাষা দিবস বা রাষ্ট্রভাষা দিবস বা ভাষা দিবস। ভাষা দিবস হচ্ছে 11ই মার্চ। তারপর ডিজিটাল বাংলাদেশ দিবস আর হচ্ছে স্মার্ট বাংলাদেশ দিবস। খেয়াল করে দেখবেন, আগে ছিল ডিজিটাল বাংলাদেশ দিবস, তারপর এটা সেটাকে এখন স্মার্ট বাংলাদেশ দিবস বলা হয়। যাহাই ছিল ডিজিটাল বাংলাদেশ দিবস 12 ডিসেম্বর, সেই দিবসটা ওইটাকে কনভার্ট করে আপনার স্মার্ট বাংলাদেশ দিবসও 12 ডিসেম্বর। কোনো ক্যাচাল নাই। এখন একটা প্রশ্ন আসলো বিভিন্ন চাকরি পরীক্ষা বা অ্যাডমিশনে, যে ডিজিটাল বাংলাদেশ দিবস ও স্মার্ট বাংলাদেশ দিবস কবে যথাক্রমে? তো আপনার দুইটা উত্তর থাকবে একটা প্রশ্নে। দুইটাতে যখন 12 ডিসেম্বর দিবেন, আপনারা ওইটাকে সবার আগে বাদ দিবেন, কারণ দুইটাতে এক হইতে পারে না। কিন্তু মনা এই 12 ডিসেম্বর হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস, সেটা বাদ। এখন স্মার্ট বাংলাদেশ দিবসও কিন্তু এই 12 ডিসেম্বর। আর একটা ছোট্ট কনফিউশন, যেটা নিয়ে আলাদা একটা ভিডিও হতে পারে। আমার এই যে ফেসবুক পেজ জিকে ইউটিউব, এটাতে সবাই যারা দেখতেছেন এতক্ষণ অবধি ফলো দিয়ে রাখেন। আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে নাবিল হাসান অফিসিয়াল। এইটাতে সকল ভিডিও আমি লাইভ ক্লাস, ভিডিও, টেকনিক সব আপলোড দিই। এইটাতে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দিন ইউটিউবে, ভুলে গেলে পরে দিতে পারবেন না। সেটা হচ্ছে আন্তর্জাতিক এবং জাতীয় দিবসগুলো নিয়ে আমাদের কনফিউশন হয়। জাতীয় শিক্ষক দিবস 19 জানুয়ারি আর বিশ্ব শিক্ষক দিবস কিন্তু 5 অক্টোবর। সো ভিডিওটা যাদের ভালো লাগছে, এইটা যদি একবার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখেন, একটা রিয়েক্ট দিয়ে এই ভিডিওতে, পরে জাস্ট আর একবার দেখবেন, হয়তো আমার এই পেজে বা ইউটিউবে অনেক ভিডিও চলে আসবে, এটা নিচে চলে যাবে। টাইমলাইন থেকে আর একবার দুইবার দেখলে যে কোনো পরীক্ষার আগে এগুলো থেকে কমন পড়বে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে আসে। ডেফিনেটলি আপনি উত্তর করতে পারবেন, 1 নাম্বার মিস যাবে না। হয়তো 1, 2 বিভিন্ন নাম্বার আপনি পেতে পারেন এই একটা ভিডিও থেকে। টাইমলাইন শেয়ার করে জাস্ট ডান লিখে জানান একটা রিয়েক্ট দিয়ে, ঠিক আছে? এইচএসসি 24, 25, 26 কিংবা সেকেন্ড টাইম। আর আমার জিকে কোর্সে অলরেডি 1100-র মতো স্টুডেন্ট হয়ে যাচ্ছে, 1200 হয়ে যাবে সামনে। এখন 50% ডিসকাউন্ট চলছে। একবার টাকা পে করে 7 থেকে 8 মাস, এমনকি 9 মাস ক্লাস করতে পারবে। এরই মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, ডেন্টাল, নার্সিং, এই সবগুলো জিকে সিলেবাস এই একটা কোর্সে একবার টাকা পে করেই কভার হয়ে যাবে। সাথে থাকছে 100 এক্সাম, যে 100 এক্সাম হবে 2500, প্রায় 2500, 2500 প্রশ্নে। এই একটা কোর্সে একবার টাকা পে করে এখানে পুরো কোর্সের ডিটেলস দেওয়া আছে, কি কি পাচ্ছে। সো এইটা হচ্ছে আমার নাম্বার হোয়াটসঅ্যাপে, জাস্ট এটাতে একবার নক দিলে আমি পুরো ডিটেলস বলে দিব। এবং এখন কিন্তু 50% ডিসকাউন্ট চলছে। এখন আমার কোর্সে কেন অ্যাড হবে? এইচএসসি 24, 25, 26 সেকেন্ডে বা সবার জন্য কিন্তু এই কোর্সটা। এবং এই কোর্সে অ্যাড হওয়ার কারণ কয়েকটা হতে পারে, যে ভাইয়া আপনি কেমন পড়ান। তো আমাকে এই হোয়াটসঅ্যাপে নক দিলে আমি কয়েকটা ডেমো ফ্রি ক্লাস দিয়ে দিব, তুমি ক্লাসগুলো করলে নিজেরও লাভ হইলো, অ্যাড না হইলা। দ্বিতীয়ত হচ্ছে আমার কোর্স থেকে কমন পড়ে বিশ্ববিদ্যালয়ে, প্লাস আমার এই ব্যাচ থেকে কি এই বছর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কয়জন, আমি একটা করে দেখাচ্ছি, ঠিক আছে? আমার কোর্স থেকে এই বছর 23 এইচএসসি ব্যাচ থেকে যারা চান্স পেয়েছে তাদের একাংশ আমি আজকে ক্লাসে দেখাবো। কে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, কে কোথায়। এই যে সাব্বির ছেলেটা, সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 59তম হয়েছে, আইন পাইছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 92তম, বি ইউনিটে 799তম, রাজশাহীতে পাইছে চান্স, জাহাঙ্গীরনগরে বিউপিতে চান্স পাইছে। তারপর এই যে মিফতা, এই মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 35তম হয়েছে। সে আইন পেয়েছে, বাট পড়াশোনা এখন ঢাবিতে করবে না, সেনাবাহিনীতে গ্রিন কার্ড পেয়ে সে আইএসএসবিতে যুক্ত হয়েছে। মিফতা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছে। অর্পণ কমার্স থেকে, এই কোর্সটা কিন্তু কমার্স, সায়েন্স, আর্টস সবার জন্য। কমার্স থেকেও সে ঢাকা বিশ্ববিদ্যালয় 338তম হয়েছে, সে আবার কমার্স থেকে বি ইউনিটেও 41তম হয়েছে, চট্টগ্রামে সে চান্স পেয়েছে। সেরকম করে আমি কয়েকটা স্লাইড দেখাই, যে কয়েকজনকে দেখাচ্ছি, বাকিদের তো দেখানোর সুযোগ নেই এতগুলো, যে আমার কোর্স থেকে এই বছর কতজন চান্স পেয়েছে। তাহলে তুমি অ্যাড কেন হবা, এই কনফিডেন্সটা তোমার বাড়বে, ঠিক আছে? এই সাইডে খেয়াল করো যে মুনহা, নওশিন, তানিশা কে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, কততম হয়েছে, কোন ইউনিটে। তারপর এই স্লাইডে রয়েছে সাদিয়া, অভিজিৎ, ফারজানা কে কোন বিশ্ববিদ্যালয় কোন ইউনিটে, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখো মেজবাউদ্দিন D1-এ দ্বিতীয় হয়েছে। আমার কোর্সে ছিল মাইশা মারজান শেফা আছে, আঞ্জুমান আরজু আছে জিএসটিতে। তারপর দেখো আদিবা ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছে। নুসরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাবি, ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে, জাহাঙ্গীরনগরে। তারপর দেখতে পাচ্ছ যে মহিমা জিএসটিতে, প্রিয়ন্ত দাস, এরকম করে অনেকেই কিন্তু চান্স পেয়েছে। সো বুঝতেই পারছো, এবার তোমাদের আমার কোর্স থেকে কমন পড়েছে কিনা সেটা দেখাচ্ছি। এটা কিউআর স্ক্যান করলে বুঝবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছর কয়টা কমন পড়েছে, রাজশাহী, চট্টগ্রামে কয়টা কমন পড়েছে, বাকিগুলো এখানে লিখে দিছি। এবং আমার এই পেজের একটু স্ক্রল করে নিচে গেলে, ফিচার্ড অপশনে গেলে তোমরা দেখবা যে আমি ভিডিও অ্যাড করে রাখছি আমার ফেসবুক পেজ জিকে ইউটিউব যেটা আছে। সো এইটাতে তোমরা দেখবা যে
কমন পড়েছে ভিডিওগুলো দেখলে তোমাদের কনফিডেন্স বাড়বে, ঠিক আছে? সো সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো বিশ্ববিদ্যালয় টার্গেট, জিকেতে ভালো করতে চাও, টপ করতে চাও, চান্স পেতে চাও, এইভাবে কনফিউশন দূর করে মজায় মজায় পড়তে চাও, এই কোর্সটা তোমার জন্য। ভিডিওটা জাস্ট আইডিতে শেয়ার করে রাখো। এরকম দিবসগুলো যেগুলো রয়েছে কনফিউশন হতো আরেকবার দেখলে তোমার টাইমলাইন থেকে তোমার কিন্তু আজীবন মনে থাকবে। সো দেখাবে পরবর্তী ভিডিওতে। ভাই এখন শেয়ার করে রাখো, আর হ্যাঁ ইউটিউবে কিন্তু এখনই গিয়ে সাবস্ক্রাইব করে রাখো।